অমিত সাহা টাকলা কুত্তার বাচ্চা, আর রইল বিজেপি, ওগুলো কোনো মানুষের পর্যায়ে পড়ে নাকি? পুরো দলটাই শুয়োরের বাচ্চার দল। আরে না না, এটা আমি বলছি না, এই মামনি বলছে। মমতা ব্যানার্জি ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। এই টাকলা কুত্তার বাচ্চার আলাদাই নেশা। বাংলাদেশের বর্ডার মোদি সরকার কন্ট্রোল করে, তারপরে মিথ্যা বলবে, এটাই তাদের পেশা। এই শুয়োরের বাচ্চারা এমন ভাবে মিথ্যা বলছে যে বোকা বেনে যাচ্ছি আমরা। কি ভাই, জনগণকে জাগাও, এই ভিডিওটা শেয়ার করো তোমরা। ভাই, ভিডিওটা দেখে এবং মামনির কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছে যে মামনি পুরো অশিক্ষিত এবং গণ্ডমূর্খ। বাট আমি শুধু এটাই ভাবছি, মামনি কি শুধু একাই গণ্ডমূর্খ? এর বাবা মাও মনে হয় গণ্ডমূর্খ। না, তা না হলে মেয়ে এই ধরনের রাজনৈতিক ভিডিও তৈরি করছে এবং তাতে এই ধরনের গালিগালাজ করছে, এগুলো তো আত্মীয় স্বজন, বাড়ির লোকজন অবশ্যই দেখতে পাচ্ছে। কিন্তু তারপরেও যেহেতু কিছু না বলছে, তাহলে ধরে নেওয়াই যাক যে একই ক্যাটাগরির মানুষ সব কটা। এই ডানাকাটা পরীর এখন ভীষণ লজ্জা লাগছে, পুলিশের সামনে মুখ ফুক ঢেকে নিয়ে গাড়িতে উঠছে। কিন্তু এই লজ্জাবতীর তখন লজ্জা লাগেনি যখন ভারতবর্ষে থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছিল কুত্তার বাচ্চা, কিংবা ভারতবর্ষের সর্ববৃহৎ পার্টি বর্তমান সময়ের যেটা হচ্ছে বিজেপি, সেই বিজেপিকে বলেছিল শুয়োরের বাচ্চার দল। তখন এর লজ্জা লাগেনি। আর এগুলো বলেছিল তো বলেছিল কোথায় বলেছিল? ফেসবুকের মতো এত বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভাবা যায় আসলে এগুলো যে এরা নিজেদের থেকেই কেবলমাত্র বলে দিচ্ছে তা নয় ভাই, এদের পেছনে নিশ্চিত মাথা রয়েছে, আর সেই মাথাগুলোকেই ধরে একদম বৃন্দাবন দেখাতে হবে। ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন প্রত্যেককে নিয়ে এই সব যে নোংরা নোংরা ভিডিও করছে, এটা আমরা কিন্তু একদম চাই না। হঠাৎ এর মাথাতে এই রকম বদবুদ্ধি চাপলো কেন? আমার তো মনে হচ্ছে এর পিছনে আরো বড় কোনো যোগসূত্র আছে। ভাই, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে কি বলছে? ভোট চোর। আবার কি বলছে? গাঁজাখোর। তা বলছি, এরা যে বিজেপি দলটাকে নিয়ে, বিজেপি সরকারকে নিয়ে, পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে নিয়ে এইভাবে ছেলে খেলামূলক কথাবার্তা বলছে, তো এদেরকে নিয়েও একটু খেলা হয়ে যাক নাকি? আসো খেলবো, খেলা হবে। হ্যাঁ, এদেরকে নিয়ে সেইভাবে খেলতে হবে যাতে এরা হাত জড়ো করে বলে জয় 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 মোদি বাবুর জয়। বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে বলে আজকে আমাদের আটকানোর চেষ্টা করছে। কিসের এত ভয় বিজেপির? কিসের এত ভয়? সারা বাংলা জিতেছে, তারপরেও এত ভয় কিসের জন্য? কিসের জন্য ৭১-এর মহিলাকে এত ভয়? উনি আসামি ছিলেন না, উনি রাজসাক্ষী ছিলেন। রাজসাক্ষীকে মেরে ফেলা হয়েছে। প্রথমত, ওই ৭১-এর মহিলাকে আর কেউ ভয় পায় না। আর দ্বিতীয়ত, এদের সমস্যাটা কোথায় না, মানে আমি ঠিক বুঝি না। শুভেন্দু অধিকারী যখন সরকারে আসার পূর্বে বলেছিল যে আমরা এলে সকালে জমা নেব, বিকেলে খরচ করব। আর বারুইপুরের ঘটনা যখন ঘটে, ঠিক তারপরে এরাই প্রশ্ন তুলেছিল যে কেন জমা নেওয়ার পর এখনও খরচ করা হচ্ছে না। আর তারপর সরকার যখন খরচ করে দিল, তখন আবার বলছে যে রাজসাক্ষীকে মেরে ফেলা হয়েছে। না মানে তোমাদের সমস্যাটা ঠিক কোথায় একটু বলো তো? সরকার কথা দিয়ে কথা না রাখলেও সমস্যা, আবার কথা রাখলেও তাতেও এদের সমস্যা। কেউ কেউ আবার মৃত্যুও কামনা করছেন, ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আর আমি এখন অনেক দিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। আপনারা তো সরাসরি বিজেপি করছেন, এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? না, কেউ মরেনি, সবাই বেঁচে রয়েছে, তবে সবাই পাল্টেই খাচ্ছে আর কি। ওই যে মহুয়া মৈত্রের কথায় আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল। হ্যাঁ, সেই বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতাগুলো এখন কি ফন্দি আঁটছে, সেগুলো শুনলে জানলে আপনার তো মাথা খারাপ হয়ে যাবে। সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে অন্য কেউ, মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন
যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল। আরে ও পিসি, তাহলে বুঝতে পারছো তো, তোমার তৈরি করা পার্টিতেই এখন তুমি আর ভাইপো অবৈধ হয়ে গেলে। শুধু কি আর তুমি আর ভাইপো, যতগুলো চটি চাটা তোলামূল রয়েছে সবাই এখন অবৈধ হয়ে গেছে, কেবলমাত্র বালিশ চাটা তোলামূলরাই বৈধ। শুধু কি আর তাই, আপনারা এখন আর তোলামূলের যে ফান্ড রয়েছে সেই ফান্ডও ইউজ করতে পারবেন না। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড, এগুলো আপনি ইন্টারভেন করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। না, যা মেরে রেখেছেন হয়তো ফান্ড হয়তো নিজেরা জোগাড় করে নিতে পারবেন তবু, কিন্তু নিজেদের পার্টি অফিসগুলোতেও আপনারা আর ঢুকতে পারবেন না, কারণ সেটাও অবৈধ, আপনারা টোটালি অবৈধ। মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। বললাম না ঢ্যামনা নেতা, কোনো ভুল বলিনি আমি। 21শে জুলাইয়ের আগে কানে দিয়ে গেলাম, 21শে জুলাই পরে আসবো। হিসেব পত্র অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। ভাই, আমি শুধু একটা কথাই ভাবছি যে এই চটি চাটারা এবছর 21শে জুলাইটা করবে কিভাবে। না মানে এতদিন পর্যন্ত এরা বাজার থেকে 16 আনা কাটমানি তুলে 4 আনা নিজেদের কাছে ভাগ বাটোয়ারা করে নিত, আর 12 আনা সুপ্রিমোর কাছে পৌঁছে যেত। কিন্তু এই কাটমানি তুলে তুলে যে একটা ফান্ড তৈরি করেছিল তোলামূলের, সেই ফান্ডও তো এখন আর নিজেদের কাছে নেই। সেই ফান্ডের কাছেও এখন এরা অবৈধ, তোলামূল পার্টিটার কাছেও অবৈধ, পার্টি অফিসের কাছেও এরা অবৈধ। এখন তো সব কিছুই বালিশ চাটার দখলে চলে গেছে, তো এদের হাতে শেষ পর্যন্ত বাটিটা থাকলো নাকি। আমি ভাবছি এদের কাছে এখন তো ফান্ড নেই, তাহলে কি এবারের 21শে জুলাইতে ডিম ভাত দেওয়া হবে না? আমরা ডিম ভাত খেতে পাবো না? পাবলিকের কাছে খারাপ হতে চাই না, চাই না। বিকাশী কাজ করতে গিয়ে আমরা পাবলিকের কাছে খারাপ হতে চাই না, চাইবো না। অন্নপূর্ণা যোজনা থেকে আসা আইসিডির সমস্ত কর্মীদের কেন বঞ্চিত করা হলো? সরকার জবাবদার, আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। ভুরি ভুরি পেয়ে এদের ভুঁড়ি হয়ে গেছে, তারপরেও দেখো কি অবস্থা। ভাই, একসঙ্গে 5,000 টাকা বেতন বাড়ানো হয়েছে, তারপরেও এদের অন্নপূর্ণা যোজনা চাই। একটা প্রশ্ন রাখছি আপনাদের সামনে, বিশেষ করে ছেলেদের কাছে নয়, মেয়েদের কাছে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি। যারা সরকারি চাকরি করে মোটামুটি একটা ঠিকঠাক বেতন পায়, মানে সরকারের যে কোনো পদের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের কি অন্নপূর্ণা যোজনাটা পাওয়া উচিত? একটু কমেন্ট করে জানাবেন তো। দেখুন, এইটা ঠিক, আমরা যেহেতু কর্মী তো বিক্ষোভ তো করতেই পারি না, ওপর থেকে অর্ডার আছে, তা আমাদেরকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে, যার জন্য আমরা কর্মীরা আজকে স্যারের কাছে যে ট্রেনিংটা দিতে এসেছিল, ট্রেনিংটা আমরা বয়কট করতে এসেছি, যে এই ট্রেনিং আমরা নিতে ইচ্ছুক নয়। কি ট্রেনিং? ট্রেনিং বলতে আমরা 22/6 আমাদের আয়ুষ্মান কার্ডের ফর্ম দেওয়া হয়েছিল, পাড়ায় পাড়ায় বিতরণ করা বা সেগুলো ফর্ম ফিল আপ করে ঠিকঠাক আছে কিনা সেটা করে আমাদের বিডিও অফিসে জমা দিতে বলেছিল, এবং জমা আমরা দিয়েছিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন আমাদের বলেছিলেন যে আপনাদের অন্নপূর্ণা যোজনারও টাকা পাবেন, আপনারা সমস্ত আপনাদের ডকুমেন্ট সাবমিট করুন, আপনারা কাল 10টার মধ্যে যে আশারা সাবমিট করবে তারা সবাই পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে 8 তারিখে মিটিংয়ের পর সাধারণ জনগণ যেমন পায়নি, অনেক কিছু হয়েছে গণ্ডগোল, সেটা সবাই দেখতে পাচ্ছে। সেই রকম আশাদের সঙ্গে হলো, অর্ডার দিয়ে দিল যে আশা আইসিডিএস বা চুক্তিভিত্তিক যারা কর্মচারী তারা এই প্রকল্পের আওতায় থাকবে না। আজকে যদিও সেকেন্ড স্যাটারডে, মানে নিয়ম অনুযায়ী আমাদের সেকেন্ড স্যাটারডে মিটিং বলেই ডেকেছেন, কিন্তু আজকে আমাদেরকে আড়ালে ইকেওয়াইসির ট্রেনিং দেবেন, এটাই হচ্ছে ওদের মূল সিদ্ধান্ত, মানে পরিকল্পনা। আমাদেরকে না জানিয়েই এই কাজ করছে। কিন্তু ইকেওয়াইসি ট্রেনিং নিতে গেলে একজন আশাকে মানে কম্পিউটার বিষয়ে মানে ভালোভাবে সুদক্ষ হতে হবে, তবে সে এই কাজটা করতে পারবে। হ্যাঁ, যেমন স্বাস্থ্যসাথী কার্ড করতে গেলে যে দাদারা করেছিলেন ফেস লক, তার সমস্ত ডিটেলস, সেই সব আমরা করতে পারি। আজ আমরা চাকরি করছি 16 বছর হয়ে গেল, 40 বছরের মাথায় চাকরি পেয়েছে কেউ, আজ 55 বছর বয়সে সেই মানে আশাটা কি ওই কম্পিউটারে নতুন করে সুদক্ষ হতে পারে? তারা একবার বলে দিলেন যে এইভাবে করুন, ব্যাস হয়ে গেল তাদের
আমাদের ট্রেনিং দেওয়া এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানি। এই কাজ আমরা কেউ করব না। ভাই এই সম্পূর্ণ ভিডিওটা আমি দেখেছি, বাট তোমাদেরকে দেখাতে পারবো না। যদি দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সো দেখানোটা সম্ভব নয়। বাট আশা করি মোটামুটি বুঝে গেছো। তো এইখানে আমি একটা কথা বলবো, যে কথাটা শোনার পর অনেকেরই হয়তো তিক্ত লাগবে, কিন্তু তিক্ত লাগলে কি আছে, কথাটা কিন্তু সত্য। আমরা সকলেই জানি তৃণমূল সরকারের আমলেই সিভিক ভলেন্টিয়ার এবং এই আশাকর্মীদের নিয়োগ করা হয়েছিল। আচ্ছা, এনারা নিজের মুখেই কি বলছেন, আমরা চাকরি পেয়েছি, কেউ 40 বছর বয়সে বা বিভিন্ন বয়সে চাকরিটা পেয়েছি। আচ্ছা ভাই বলো তো, কোন চাকরি পরীক্ষা না দিয়ে, যোগ্যতা না দেখে, কোয়ালিফিকেশনের কোনো ভেরিফিকেশন না করে কোন চাকরি পাওয়া যায়? আমার পশ্চিমবঙ্গে, যেটা হচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার আর একটা হচ্ছে এই আশাকর্মী। এই আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য কোনো পরীক্ষা হয়নি। যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল বা যারা কিছুটা ঘুষ দিয়েছে তারাই ঢুকে গেছে, আর এখন তাদের বেতন 10,000-এরও ওপরে। অথচ আমার বাংলার বহু বেকার ছেলে রয়েছে যাদের ভালো যোগ্যতা রয়েছে, কিন্তু তারা এখনও 10,000 তো দূরের কথা, 5,000 টাকাও হয়তো ইনকাম করতে পারে না মাসে। যাই হোক, এনারা চাকরি পেয়েছেন, আমি এনাদের উদ্দেশ্যে কিছু বলছি না, কিন্তু এই যে বললেন না চাকরি করছি কিন্তু আমরা কম্পিউটার বা মোবাইলে যে কাজটা দেবে আমরা সেটা করব না, হ্যাঁ এনারা এটা বলতে পারছেন, কারণ এনাদের কোনো যোগ্যতার ভিত্তিতে এনাদেরকে চাকরিটা দেওয়া হয়নি। যদি যোগ্যতার ভিত্তিতে চাকরিটা দেওয়া হতো এই কাজটা করতে এনারা বাধ্য হতেন। তো সরকারের কাছে একটাই অনুরোধ রাখবো, পারলে এই আশাকর্মীদের কিংবা সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা একটু যাচাই করে নেবেন, আর যদি ভবিষ্যতে আরও কোনো নতুন চাকরির কোনো পদফদ আসে তো সেগুলো অবশ্যই কোয়ালিফিকেশনের ভিত্তিতেই চাকরিটা দেবেন, তোলামূলের মতো করবেন না।